জাতীয় নাগরিক পার্টি দলের নামটাই হয়তো শেখ হাসিনার কাছে বিষের মতো লাগছে। তিনি হিংসায় জ্বলে অঙ্গার হচ্ছেন, কারণ তার স্বৈর শাসনের অবসান ঘটানো তরুণদের একটা বড় অংশই আছে দলের নেতৃত্বে, যাদেরকে তিনি চেয়েছিলেন একেবারে শেষ করে দিতে। তারা এবার ফিনিক্স পাখি, তাদের হাতেই নতুনের পতাকা। দেশের অন্যান্য দলগুলোও তরুণদের এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়েছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। ২৭ ফেব্রুয়ারি সাংবাদিক জুলকারনাইন সায়েদ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি রয়ের আরেকটা দল বাংলাদেশে প্রবেশ করেছে। তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যে আমরা পাবো বলে আশা করছি, এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। তবে আমাদের দিক থেকে আমরা চাইব যে প্রতিদিনই অর্থাৎ এই ট্রাইব্যুনালের বিচার কিন্তু কোনোরকম বিরতি ছাড়া চলবে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব, কিন্তু আবার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ন্যায় বিচার নিশ্চিত রেখে কিন্তু সেই বিচারটা করতে হবে। কথা দিয়েও কথা রাখছে না প্রতিবেশী দেশ ভারত। হাজারো পতাকা বৈঠক, অসংখ্য সম্মেলন, তবুও ভারতের আগ্রাসী মনোভাব রুখতে ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা। বাংলাদেশের প্রতি তাদের বিদ্বেষ যেন দিন দিন বেড়েই চলেছে। আর তাই তো থামছে না সীমান্ত হত্যা। আবারও বিএসএফ এর গুলিতে ঝরল একটি তাজা প্রাণ। তবে তাদের আগ্রাসনী মনোভাবকেও রুখে দিতে প্রস্তুত বিজেপি। কালকে ছাত্রদের দলটির আত্মপ্রকাশের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রভাবশালী, জানেন তো, মোদীর রাইট হ্যান্ড অমিত শাহ, তিনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যটা ছাত্রদের জন্য সাপে বর হয়ে গেছে। মানে ছাত্রদের জন্য খুবই কপাল খুলে যাওয়া টাইপের একটা বক্তব্য। আমরা জানি যে এই সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে দূরত্বটা হিউজ আকারে হয়েছে। ইভেন পাকিস্তানের সাথে যতটা ঘনিষ্ঠ হচ্ছে, ভারতের সেনাপ্রধান বলছে যে পাকিস্তানের গোয়েন্দারা চিকেন নেকের কাছে ঘুরে গেছে, অনেক কিছু তথ্য বাংলাদেশ দিচ্ছে। তো এরকম নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে দুই দেশের ইস্যুতে গতকালকেও নাহিদরা বা তাদের যে দলের মূল থিম ছিল ভারতপন্থী পাকিস্তানপন্থী দেশে চলবে না, ওয়ান এন্ড অনলি বাংলাদেশপন্থী যারা তারাই হবে, এই দেশকে বিভাজন করা যাবে না। আমরা এটার পক্ষে সহমত পোষণ করছি, কিন্তু ঝামেলাটা কোথায়? সুপ্রিয় দর্শক শ্রোতা, আরো একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এবার ভারতেও থাকতে পারছে না খুনি শেখ হাসিনা। ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে। দর্শক শ্রোতা, এদিকে ভারতের এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আল জাজিরা রিপোর্টে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে, ভারতের আরো একটি গোয়েন্দাভাবে রড এজেন্ট ঢুকে গেছে। দর্শক শ্রোতা, বাংলাদেশকে নিয়ে খুব বিপদে পালার পরিকল্পনা করতেছে নরেন্দ্র মোদী। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের পর এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করছে ভারতের বিএসএফ। দর্শক, ভারতের হত্যা যেন বাংলাদেশের কিছু ভাবে থামছে না। এখন উচিত, যদি বাংলাদেশের একজন মারে, ভারতের 5 জন মারতে হবে। বাংলাদেশের যদি একজন মরে, ভারতের 5 জন মরতে হবে। ভারত যদি গুলি চারে, বাংলাদেশ থেকে পাল্টা গুলি চারতে হবে। এত পরিমাণে বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করছে, এখনো বাংলাদেশিরা খুবই শান্তশিষ্টভাবে এগুলা মেনে নিচ্ছে। দর্শক, আর কোনো সীমান্ত হত্যাকে মেনে নিবে না, এমন কিছু হুঁশিয়ারি করেছে। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, এদিকে আপনারা জানেন বাংলাদেশে আরো একটি নতুন দল গঠন হয়েছে, আর দল গঠন করে ভারতকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন। সুপ্রিয় দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন
সম্পূর্ণ ভিডিওটি। এখানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, সীমান্ত ইস্যু সহ নানা ঘটনায় বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ। গেল সপ্তাহে ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন বাংলাদেশের চিকেন নেক ঘুরে গেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI। এর ঠিক পরপরই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের রয়ের বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা? শুধু এবার না, এর আগে 24 জানুয়ারি 2025 সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় 2024 সালের 6 নভেম্বর রয়ের দুই শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্জক্তাশী খাম্পা ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা NSI ও DGFI এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা। সায়ের দাবি অনুযায়ী ওই সফরে রয়ের কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান। হাসিনা সরকারের আমলে বাংলাদেশে রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ। শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ইসকন সহ নানা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এমন অভিযোগ করেছে ছাত্র সমন্বয়করা। এসব অভিযোগ শুধু কথার কথা নয়, হাসিনা সরকারের সময় বাংলাদেশে যে রয়ের কার্যক্রম বেশ শক্তভাবে ছিল তা রয়ের অনেক অপারেটিভ নিজেরাই স্বীকার করেছেন। ভারতীয় গণমাধ্যমেও এমন কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে এজেন্টরা নিজ মুখে অপারেশনের কথা বলেছেন। রয়ের সাবেক ফিল্ড বস অমর ভূষণের নিজের লেখা ও সাক্ষাৎকারেও এমন ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে পদচ্যুত শেখ হাসিনার সময় জঙ্গি দমনের নামে র্যাব বা অন্যদের হাতে গ্রেফতার জঙ্গিরা অনেকেই ছিল রয়ের হাতে বন্দী, যাদের দেখিয়ে কৃতিত্ব নিয়েছে পুলিশ ও র্যাবের সাবেক বস বেনজির ও মনিরুল। তাই এবার যখন নতুন করে রয়ের এজেন্ট বাংলাদেশে আসার তথ্য পাওয়া যাচ্ছে, তখন এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। বাড়িয়ার কসবা সীমান্তে BSF এর গুলিতে নিহত হয়েছে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আল আমিন ভারতের সীমান্ত ঘেঁষা দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, ভারত বাংলাদেশের মধ্যে সম্মেলন হওয়ার পরও কেন ভারত আবার সীমান্তে হত্যাকাণ্ড ঘটালো? বাংলাদেশি নাগরিকদের হত্যা কি ভারতের নীতি হয়ে উঠেছে? এই প্রশ্ন এখন গোটা জাতির। জুলাই বিপ্লবের পর থেকেই বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সেই টানাপোড়েন সম্পর্কের জের ধরেই সীমান্তে তোড়জোড় শুরু করে ভারত। কিন্তু বিজিবিও এবার ছাড় দেওয়ার মতো পাত্র নয়। কণ্ঠরোধ করে দিয়েছিল BSF এর। বিজিবির কঠোর হুঁশিয়ারিতে থমকে গিয়েছিল তারা। এরই মধ্যে দুদেশের মধ্যে হয় উচ্চ পর্যায়ের সম্মেলন। সম্মেলনে দুদেশের অনেক কথা দেয়া নেওয়া হয়। কিন্তু এই সীমান্ত হত্যা যেন আবারও প্রমাণ করল ভারতের প্রতিশ্রুতির অন্তঃসার শূন্যতা। তবে এবার বিজিবির উচ্চ মহল থেকে এসেছে কঠোর বার্তা। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে হত্যা নিয়ে বলেন, সব জায়গায় বিজিবির পক্ষ থেকে অত্যন্ত জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে হত্যার বিষয়টি এটা আমাদের প্রায়োরিটি 1 এজেন্ডা ছিল এবং গতকাল সন্ধ্যা থেকে এই এখন পর্যন্ত BSF এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো, সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এটা এই কনফারেন্সের পরেই কিছুদিন মনের মধ্যেই এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক হলেও আপনারা হয়তো জানেন যে সীমান্ত হত্যা যে এটি আসলে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে। আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই অবৈধভাবে যেন ভারতের অভ্যন্তরে কেউ প্রবেশের চেষ্টা না করে। BSF এর উদ্দেশ্যে পরিষ্কার বার্তা উল্লেখ করে আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, আমরা বলেছি এটা কোনোভাবেই কাম্য নয়, এটা মেনে নেওয়া যায় না। বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ, আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে? আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। এটা আবার তাদের যে দলের মূল থিম ছিল ভারতপন্থী পাকিস্তানপন্থী দেশে চলবে না, ওয়ান এন্ড অনলি বাংলাদেশপন্থী যারা তারাই হবে, এই দেশকে বিভাজন করা যাবে না। আমরা এটার পক্ষে সহমত পোষণ করছি। কিন্তু ঝামেলাটা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার যে বক্তব্য, এতে ছাত্রদের জন্য একটা বিশাল পুকুর মিলতেছে, জাল ফেলবে আর মাছ উঠবে। মাছের নাম কি? আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।
সরকারি ইউনুস থাকুক আর ভবিষ্যতে তারা আসুক, দুই দিকে তাদের জন্য ফায়দামন্দ ভারতের এই সিদ্ধান্তে। দর্শক, বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ, নথি প্রাপ্তি এবং বসতি স্থাপনে সহায়তা করা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার। ইভেন অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ লেভেলের সতর্কতা জারি করা হয়েছে। রাইট নাও ভারতে যাচ্ছে কারা রোহিঙ্গাদের বাহিরে? আপনার কি মনে হচ্ছে অবৈধ অনুপ্রবেশ কারা করছে? 100%, 95% আওয়ামী লীগ, তারাই। 5% হয়তো দরিদ্র জনগোষ্ঠী, যা আমাদের সনাতনী যারা ভাইটা আছেন, বোনরা আছেন, তারা যাচ্ছেন। তো এখন এই অনুপ্রবেশ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? ধরেন যদি ছাত্ররা ক্ষমতায় আসার মতন এরকম হয় যে নির্বাচনের রাত ছাত্ররা পাশ করে ফেলছে, চারদিকে আওয়াজ হচ্ছে, ওই দিন রাত্রে বাংলাদেশে পলাতক বাকি যারা জুলাই অভ্যুত্থান অথবা বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে থেকে অপরাধ, অন্যায়, কুকর্ম যারা করছেন, ওই রাতে বাকিগুলো যা আছে ভারত পালাই যাবে। কারণ ছাত্ররা আগেই ঘোষণা দিচ্ছে কঠিন বিচার হবে শেখ হাসিনা সহ ইভেন বাকিরা যারা আছে তাদের। তো পালাইব কেমনে? যে পরিমাণ অটোমেটিক গান টান, ক্যামেরা, মেশিনারি সেট করা হইতেছে, পালাইতে পারবেন। তখন কি হবে? বাংলাদেশের মধ্যে তাদেরকে বসবাস করতে হবে। বাংলাদেশের মধ্যে বসবাস করলে অপারেশন ডেভিল হান্ট, ডেভিলের পর অ্যাঞ্জেল হান্ট হইতে পারে, তারপর আবার ডেভিল হান্ট হইতে পারে, হ্যাঁ, তারপরে বাড়ি চালান দেওয়া হইতে পারে। আগের দিনে চাল পরা খাওয়াইতো, সত্যি করে স্বীকার করতে আওয়ামী লীগ কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো ছাত্রদের গায়ে হাত দিছো কিনা, এরকম চাল পরা টাল পরা খাওয়াই সবগুলোর বের করবে। কঠিন বিচার হবে, 2-4টা ভালো মানুষও ফাইসা যাবে এই বিচারের আওতায়। কারণ ছাত্ররা হঠাৎ করে ক্ষমতা পাইলে নতুন তো পুনপুন্না ভাব আসবে শরীর। অনেক জায়গায় হচ্ছে না, হচ্ছে টুকিটাকি, গণমাধ্যম বলে না। এখন দেখুন, ধরেন বিএনপি সম্পর্কে খালি পজিটিভ নিউজ, খালি পজিটিভ নিউজ। শেখ হাসিনারে 5 বার নিউজের আগে গাইলে, মাঝখানে গাইলে, 10 বার গাইলে। কিন্তু বিশ্বাস করেন, এই দেশের সাংবাদিক, এই দেশের গণমাধ্যম, এই দেশের সবাই আবার কখনো পরিস্থিতি যদি হালকা বদলায় যায় আবার বলবে যে গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, এই করা হয়েছিল, সেই করা হয়েছিল। এরাই বলবে, আবার ডক্টর ইউনূসকে বলবে সুদখোর, তারপর আরো কত যে শব্দ বলবে। এখন কি বলে যে মহান আমাদের হুজুররা, যে আমির হামজার মতন লোক সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করে, তারেক মনোয়ারের মতন লোক সরাসরি ডক্টর ইউনূসকে সুদখোর বলছে না। আমি বানাই বলতেছি, এখন রেকর্ড আছে দেখেন। এখন কি বলে যে মহান নেতা। আলেমদের নিয়েও আজকাল ঝামেলা। এগুলো ধরেন সিচুয়েশন বুঝা হাদিস বদলাই ফেলে অথবা বলেন স্কিপ করে, আল্লাহ থেকে বলে রহমত। ডক্টর ইউনূসের আলাদা, আমরা সবাই সুদখোর ভাই, ব্যাংকে টাকা রাখেন লাভ খান না, হেডির সৌদি ঘুরে ফিরা। যাই হোক, আলোচনাটা ওইখানে না। আলোচনা আমরা যেখানে বলতেছি যে এই টোটাল ইস্যুতে একটা বড় ধরনের ধাক্কা খাবে, গণমাধ্যমের ভাষা বদলে যাবে। বিএনপি ক্ষমতায় আসলেও কিছুটা বাচ্চা যেতে পারে আওয়ামী লীগ, অনেকে মনে করছেন। ইভেন ছাত্ররাও সন্দেহ আছে যে বিচারটা চালু করবে কিনা। কিন্তু ছাত্ররা ক্ষমতায় আসলে তারা তাদের নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে তারা তো সারা জীবন ক্ষমতায় থাকবে না। 5 বছর পরে আবার তাদেরও 4 বছরের সরকার হবে। এখন তারাও সর্বোচ্চ চেষ্টা করবে সবাই খাঁচার মধ্যে ঢুকাই ফেলার। টোটাল খেলাটার মূল গোলটা করে দিছে এখন নরেন্দ্র মোদী। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।